আসসালামু আলাইকুম লিসেনার্স। রাত 10:59 শুরু হয়ে গেল ভৌতিকতা। আমি আছি ডক্টর আলিফ আপনাদের সবার সাথে। আমরা ঘটনায় যাই। আমাদেরকে আজকে যে ঘটনা পাঠিয়েছেন তার নাম নাসফাত হোসাইন। তিনি আমাকে ইমেইলে পাঠিয়েছেন যে তার হোস্টেলের একটি ঘটনা। আমি ঘটনাটা সিলেক্ট করেছি এবং তাকে মেসেজ পাঠিয়েছি যে তার ঘটনাটা আমি সিলেক্ট করলাম। তো ঘটনাটা হচ্ছে উনি হলো ঢাকার ছেলে এবং উনি যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় ছিলেন তখনকার ঘটনা। এবং ঘটনাটা ঘটে তার 3 বন্ধু সহ ব্যাচমেট নিয়ে খুলনার নিরালা আবাসিক এলাকায় একটা 4th তলা বাড়ির একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা অবস্থায়। তো উনি যে ঘটনাটা শেয়ার করবে তার সাক্ষী ছিলেন তারা 4 জনই এবং ঘটনাটা ঘটে তাঁরই রুমে এবং কেউই ঘটনা শেয়ার করবার পক্ষে ছিল না। কিন্তু তারা যেটা অনুভব করেছে যে ওই মোটামুটি এই ক্যাম্পাসে যেটা মোটামুটি অনেকেরই জানা। তো ঘটনায় যাই, তখন তারা দ্বিতীয় বর্ষে উঠেছিল এবং ঘটনাটা ঘটে তার রুমে। রুমটা প্রথমে ছিল তাদের এক সিনিয়র বড় ভাইয়ের। ওই ফ্ল্যাটে বরাবরই ব্যাচেলারি থেকেছে এবং তার গ্র্যাজুয়েশন শেষ করে তার রুম নিয়ে মানে তার জিনিসপত্র নিয়ে ওই ফ্ল্যাটে তারা উঠে পড়ে। আর তার তার সাথে পাশাপাশি তার সাথে তার আরও বাকি 3 জন বন্ধু তার সাথে ওঠে। তারা 4 জন আলাদা একটা রুমে থাকলেও তার রুমটি সবচেয়ে বড় হওয়াতে সবাই ওই রুমে আড্ডা দেয়, মুভি দেখা, গানের রিহার্সাল করা সবই করতো এই নাসফাত ভাইয়ের রুমে। সেদিন রাতেও তারা মুভি দেখছিল। রুমের বিবরণটা দিয়ে ভালো হয়, যেমন তার রুমটা অন্য রুম থেকে অনেকাংশ বড়, সাথে একটা এল শেপড বারান্দাও আছে যেটা পুরো রুমকে ঘিরে রয়েছে। যে পাশে তার খাট, সাথেই আছে একটা জানালা, জানালার সাথে বারান্দা, আর বারান্দার সাথেই পাশের বাসার 3 তলা ছাদ, যেই ছাদে কেউ উঠে না বললেই চলে, যেটা বারান্দা থেকে 2 থেকে 3 ফিট দূরে। সো সেদিন তারা মুভি দেখছিল। তিনি তার বন্ধু তাহসিন ছিল খাটে হেলান দিয়ে, আর বন্ধু ফারহান আর আবদুল্লাহ ছিল নিচের ফ্লোরিংয়ে। মুভি দেখার জন্য সেট আপ রেডি করা। বলে রাখা ভালো, তাদের মধ্যে সবচেয়ে বেশি ভীতু প্রকৃতির ছিল তাহসিন নামের যে ভাইটি। সাধারণত প্যারানর্মাল ব্যাপার, ঘটনা, আলাপ আলোচনা একটু এড়িয়েই চলেন তিনি, আর মুভি চলাকালীন শেষ বরাবরই ঘুমিয়ে যায়। তো এটা নিয়ে তারা খুব বেশি মজা করতো তার সাথে। আর মুভি দেখতে চাইলে ওনাকে সবসময় এই নাসফাত ভাইয়ের পাশে বসানো হতো, যাকে ওরা আরো ইজিলি বিরক্ত করতে পারত। সেদিনও তাহসিন ছিল তার পাশেই, আর নাসফাত ভাই ছিল দেয়ালে আর জানালা মিলিয়ে দিয়ে হেলান দিয়ে বসে মুভি দেখছিল। থাই গ্লাসের জানালাটি তখন খোলা, বাইরে আকাশে চাঁদ দেখা যাচ্ছিল। তখন তাহসিনকে ভয় দেখানোর জন্য সবাই ভুতুরে শব্দ করছে, পা দিয়ে খোঁচা দিচ্ছে। তাহসিন একটু নড়ে হেলান দিয়ে শুলো। এখন তাহসিন নাসফাত ভাইয়ের সামনে শুয়ে আছে। তিনি পেছন থেকে তখনও দেয়াল আর জানালে হেলান দেওয়া। কিছুক্ষণ পর লক্ষ্য করলো তার পায়ে কে একজন হাত দিয়ে ধরলো। তিনি তাহসিনকে বকাঝকা শুরু করলো, বললো আমার প্র্যাঙ্ক আমার সাথে না করে অন্য কারোর সাথে কর। বলতে বলতেই তাহসিনের দিকে তাকালো। তাহসিন তখন ঘুম। তখনও পায়ের মধ্যে একটা স্পষ্ট অনুভূতি তিনি ফিল করতে লাগলেন, খুব বড়সড় একটা হাত। তিনি আবারও তাহসিনের দিকে তাকিয়ে ভয়ে লাফ দিয়ে খাট থেকে উঠে বসলেন। তাহসিন তো তার সামনে, ওর হাত দুটো সামনে, তার পায়ে হাত ছিল টিকার। তার হঠাৎ লাফ দেয়া থেকে ফ্লোরিং থেকে তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে উঠে গেল সবাই। আবদুল্লাহ মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে অনেক আগেই। আবদুল্লাহর ঘুম ভাঙলো না তার চিৎকারে। তারা তাড়াতাড়ি জানালার বারান্দার দরজা লক করলো, জানালার পর্দা লাগিয়ে দিল। তখনই শুরু হলো জানালা আর বারান্দার দরজায় নক করার অসহনীয় শব্দ। হঠাৎ জানালার নক বন্ধ হয়ে গেল, বারান্দার দরজা জোরে জোরে ধাক্কা দেওয়া শুরু হলো, যেটা লিটারেলি অসম্ভব। তখনই ঘটলো সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। বারান্দার দরজার ছিটকানি ভেঙে খুলে গেল বারান্দার দরজা। তিনি, ফারহান আর তাহসিন তাড়াতাড়ি রুম থেকে দৌড়ে বেরিয়ে বাসার দরজা খুলে সরাসরি নিচে চলে গেল রাস্তায়। রাত তখন 3:17। তার এখনো স্পষ্ট মনে আছে সময়টা। নিচ থেকে আবদুল্লাহকে বারবার ফোন দিচ্ছি, কিন্তু আবদুল্লাহ ফোন ধরছে না। সাহস সঞ্চয় করে উঠে গেল তার উপরে। আবদুল্লাহকে ঘুম থেকে জাগানো হলো। এত শব্দের মধ্যেও তার ঘুম ভাঙেনি। তারপর বাকি রাত বাইরে কাটিয়ে তারা ফজরের আজানের পর বাসায় ঢুকে। তারপর 2 দিন তারা ওই রুমেই যায়নি। তারপর আবদুল্লাহ সিজোফ্রেনিয়া ধরা পড়ে। মাঝে মধ্যে ওকে বাসায় না পেলে শেষ রাতে পানির ছাদের ট্যাঙ্কের উপরে চোখ বন্ধ করে বসে থাকতে অবস্থায় পাওয়া যেত।
তারপর ওকে অনেক বুঝিয়ে বাসায় নেওয়া লাগতো। তো সত্যি বলতে তিনি প্যারানর্মাল ঘটনা ঘটার সব পর্যন্ত সবই নর্মাল স্বাভাবিক লাগে, হাসি ঠাট্টা করে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু বিশ্বাস করানো যায় না। এরপর থেকে মানে তাকে অনেকেই বলেছেন রুমটা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ততদিনে সবই সয়ে গেছে। আয়তুল কুরসি পরে ঘুমালে এই রুমটি অন্য 10টি রুমের মতোই, কিন্তু কোনোদিন মনে না থাকলে পড়ার কথা, তখন মনে হয় রুমের ভিতরে কার্যকলাপ, এই বাইরে থেকে কয়েকজনের চোখ, কিন্তু জানালার পাশটি এখনো অভিশপ্ত কর্নার হিসেবেই অনেকেই হাসি ঠাট্টা করে। এরপর তারা অনেক কিছু রুমে ফিল করেছে, সেগুলি আর তেমন আমলে নেয় না। তৃতীয় বর্ষে ওঠার শেষের দিকে ঘটনা ঘটার 1 বছর পরে সবাই বাসাটি ছেড়ে দেয় এবং ক্যাম্পাসের পাশেই বাসা নেয়। সেই বাসার বাড়িওয়ালার সাথে তার খুব ভালো সম্পর্ক থাকায় ওনার কাছ থেকে পরবর্তী সময়ে যে উনি শুনে যে বাসাটি এখনো অবধি ভাড়া হয়নি এবং কোনো ফ্যামিলি সেই ফ্ল্যাটটিতে কোনো কারণে ভাড়া নিতে চায় না। আমার কাছে ঘটনাটা পছন্দ হয়েছিল যে ঘটনাটা পুরো একটা হোস্টেল রিলেটেড, কারণ আমার নিজেরও একটা ঘটনা হোস্টেল রিলেটেড আছে, যদিও আমি ওই মুহূর্তে হোস্টেলে ছিলাম না, কিন্তু আমি যেদিন ছিলাম সেদিনই হোস্টেলে ঘটনাটি ঘটে। এটি আমারই ডেন্টাল কলেজের হোস্টেলের ঘটনা বলছিলাম। তো যাকে আমার প্রথম ঘটনাটি এটাই ছিল, এবং নাসরাত ভাইকে অনেক ধন্যবাদ। আমি আমার দ্বিতীয় ঘটনা শুরু করবার আগে বলছি এই ঘটনাটা অনেক বিশাল এবং অনেক বড়, অনেক লম্বা, তাই আমি এটাকে একটু শর্টকাটলি বলবার চেষ্টা করছি, কারণ এটা যদি আমি শর্টকাটলি না বলি তাহলে এইটা শেষ হবার না আর কি। তো আমাকে যে ঘটনাটা পাঠিয়েছেন তার নামটা তিনি গোপন রাখতে বলেছেন। আমরা তার নাম গোপন রাখার স্বার্থে তাকে আমরা সাইদ নামে অভিহিত করছি, এবং আমি বলছি তার নাম সাইদ হোসেন, এবং তিনি নাটোর জেলার দীঘাপতি ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। এবং ঘটনাটা ওনার আপন বোনের সাথে ঘটা। তাদের কথা মতো যে ওর জন্মটাই হয়েছে রহস্যের মধ্যে। জন্মের পর যখন 3-4 বছর ছিল তখন তাদের বাড়িতে এলাকার মধ্যে একটা ভিক্ষুক আসে। তাদের বাসার ভিক্ষুকটা সন্ন্যাসীর মতো দেখতে, এবং তাকে তার ছোটো বোনকে, সাইদ ভাইয়ের ছোটো বোনকে দেখার পর ওই সন্ন্যাসীটা বলে যে তোদের যতদিন পর্যন্ত ও তোদের বাসায় থাকবে ততদিন পর্যন্ত তোদের কোনো সুখ থাকবে না, যখন ও চলে যাবে তখন হয়তো সুখটা ফেরত আসতে পারে। এবং এই কথাটা বলে তিনি চলে যায় এবং কোনো ভিক্ষা নেয় না। একটা পর্যায়ে তার বাবা মা খুব অবাক হয়ে যায়, চিন্তা পড়ে যায় আসলে এই কাহিনী কি। তো ওই ঘটনার কিছুদিনের মধ্যেই দেখা যায় যে তার বাবার চাকরি চলে যায় এবং সেখানে বাড়িটা তাদের বিক্রি করে দিতে হয় ধার দেনার কারণে। তো তার বাবা ছিল গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা, এবং তারা একটা পর্যায়ে ওই এলাকার একই জায়গায় তারা শিফট করে। তো ঘটনা ঘটে হচ্ছে যখন তার বোন ক্লাস 2তে পড়ে, তখন একবার পজেসড হয়েছিল, এবং তাদের এলাকার হুজুরকে দেখে তারা জিনিসটাকে নর্মাল করে, কিন্তু এরপরে এটার ভয়াবহতা রূপ নেয় যখন তার বোন ক্লাস 3 থেকে 4-এ ওঠে। তো 3তে পড়া অবস্থায় তাদের এক ছেলে তাকে পেছন দিক দিয়ে একটা স্কেল দিয়ে বাড়ি দেয়, এবং সাথে সাথে ওই ছেলেটার গলা ওনার বোন মানে সাইদ ভাইয়ের বোন চেপে ধরে, এবং চেপে ধরার পরে ওকে দেয়ালে ধরে উপরে তুলে ফেলে। এত শক্তি কীভাবে পেলো, এরকম খারাপ অবস্থা কীভাবে হলো? তো তার বোনকে ওই স্কুল কমিটি তাদের কাছে আটকে রাখে, এবং আটকে রাখার পরই ঘটনা শুরু হয়। তো তার মানে সাইদ ভাইয়ের মা স্কুলে যাওয়ার পরে দেখে যে তার বোনকে আটকে রেখেছে, এবং কন্ডিশন এমন যে আশেপাশের লোকজন সবাই দেখতে এসছে, মেলা বসেছে এরকম। তো তার মার সাথে মানে সাইদ ভাইয়ের মার সাথে সাইদ ভাইয়ের বোনের কোনো ধরনের নর্মাল কনভারসেশন ছিল না, ওই চিৎকার চেঁচামেচির কনভারসেশন। তো তার মা একটা সময় প্রশ্ন করে, যেহেতু তার বোন আগে একবার পজেসড হয়েছিল, জিজ্ঞেস করেছিল তুমি কোথা থেকে এসছো। তো উনি বলে যে আমি তোর মেয়ের কাছে আসছি, যেই তোর মেয়েকে মারবে আমি তাকে কষ্ট দিবে তাকে আমি শেষ করে দিব। তো তার মা জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে আসছো? বলে যে আমি স্কুলের পিছনের আমবাগানেই থাকি। তো ঘটনা হচ্ছে যে স্কুলের আকৃতি ছিল এল সাইজের, এবং আমবাগানের সাথে ছিল একটা মন্দির, এবং বিরাট বট গাছও পাশে একটা ছিল। পরে তার বোনের মধ্যে থেকেই ওই পজেসড জিনটা, মানে ওই জিনটা বলতেছিল যে আমাকে তার বোনই বলে সামনাসামনি। আসসালামু আলাইকুম, ভূত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ঘটনা নিয়ে এসেছি। আশা করি আপনারা এই ঘটনাটা উপভোগ করবেন, এবং লাইক, চ্যানেল, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। বলে যে আমার সামনে বস, মানে তার বোন বলছে তার মাকে। তো তার মা সামনে বসে, এবং তার হাতের মধ্যে থেকে হঠাৎ করে পাটের আঁশ টাইপের সাদা কিছু অংশ তার মার হাতের মধ্যে দেয়, বলে যে এই জিনিসটা তাবিজের মধ্যে করে নিয়ে তোর মেয়ের গলায় বেঁধে দিবি, তাহলে ওর ভালো হবে, ওর কোনো সমস্যা হবে না। এটা বলার সাথে সাথে তার বোনটা ওই দিন মেঝেতে পড়ে যায়, এবং তো আবার সবার সামনে। এরপর একটা হুজুর দেখানো হয়। তো নর্মালি ছিল সব কিছু, এবং তার বোন ছিল তো খুবই সুন্দরী। তো ক্লাস
8-9-এ পড়া অবস্থায় তাদের পাশের এলাকার খুব পরিচিত এক ছোট ভাই তার বন্ধু মানে সাইদ ভাইকে একটা প্রস্তাব দেয় যে তার বোনকে তিনি বিয়ে করতে চায়, এবং ওই ছেলেটা ছিল ধার্মিক পরিবারে এবং খুবই সৎ, এবং সাইদ ভাই নিজেরও পছন্দ ছিল সেটা তো, এবং বোনকেই বললে তো বোনও বলেছে তার কোনো সমস্যা নাই, এবং ছেলেটাকে বাসায় ডাকার পরে বাসা সবাই পছন্দ করে। কিন্তু হঠাৎ করে একটা ছেলের সম্বন্ধ আসে বাসায়, এবং সেটা মাস্টার্স পাস এবং একটা স্কুলের টিচার, আর যেহেতু যৌতুক নেবে না বলে তাদের পরিবারের কন্ডিশনটা খারাপ থাকার কারণে সিদ্ধান্ত হয় যে ঠিক আছে বিয়ে দেওয়া হোক। তো যদিও তার ভাই মানে সাইদ ভাইয়ের মত ছিল না এবং কিছু করারও নাই, এবং বোনকে জিজ্ঞেস করার পর বোন বলেছে ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো করো। তো এরপর থেকে কাহিনী হচ্ছে যে সব কিছু প্রিপারেশন হয় এবং প্রিপারেশন নিয়ে ফেলে বিয়ে দেওয়ার জন্য, এবং একটা পর্যায়ে চিন্তা হয় যে রাতের বেলা চুপ করে বিয়েটা হয়ে যাক, কারণ যদি আশেপাশের লোকজন জানে জিনিসটা খারাপ হবে। এবং যখন কাজী সাহেব মানে বিয়ে পড়া ছিল তখন তার বোনের মনের মুখটা মলিন হয়ে যায়, হঠাৎ করে তার বোনটা ঘুমটাটা টান দিয়ে ফেলে দিয়ে বলেই তার দৌড়ে যে তার মার রুমে যা কান্না করতে শুরু করে, বলছে যে মা আমাকে বিয়ে দিও না, আমি কেমন জানি ওই লোকটার মুখটা শয়তানের মতো লাগছে, শুকরের মতো লাগছে, আমি বিয়ে করব না। তো বাড়ির সবাই মিলে বোঝায় কিন্তু কিছুতেই ও বুঝতে রাজি হয় না, কারণ বোঝানোর কারণ হইতেছে যে ওই মেয়েটার বয়স 18 নিচে, তো অনেকেই মনে করছিল যে এটা কিন্তু একটা গ্রাম সাইডের ঘটনা, তো যেহেতু মনে করছিল যে আসলে বয়স কম এই জন্য এরকম করছে হয়তো বা। তো একটা পর্যায়ে মেয়ের মানে বরপক্ষদের কানে পৌঁছে যায় যে মেয়ে নাকি কবুল বলেছে। তো একটা সময় সবকিছু শেষ করার পরে তো জামাইয়ের রুমে তাকে মেয়েটাকে রেখে আসার পর 10 থেকে 15 মিনিট পর তার মা দরজা ভেঙে মেয়েটা ঢুকে যায়, জড়িয়ে ধরে মেয়ে তার সাইডের বোন জড়িয়ে ধরে তার মায়ের পা ধরে বলছে যে মা আমাকে তোমরা তোমাদের ঘরে থাকতে দাও, আমাকে যেতে বলো না প্লিজ, আমাকে কোনো একটা কোনায় জায়গা দাও, তারপরে আমি ওই লোকের সাথে থাকবো না। তো পরবর্তী সময়ে নর্মাল করা হয় অবস্থা, এবং পীর সাহেব এলাকার একটা পীর সাহেব ছিল, এবং তার কাছে দোয়া নিতে গেলে বোঝা যায় তার বোনকে কমপ্লিটলি একটা জিনে ধরেছে, এবং ওই লোকটা মানে ওই পীর সাহেবটা তার বোনকে একটা তাবিজ ঝুলিয়ে দেয়। তো ওই পীর সাহেবের সীমানা পারতেই তার বোনের তাবিজ দেখে গলায় নাই, তার মা মানে বকাবকি করতো তুমি কি করলা, তাবিজটা ফেলাই দিছো, ফাইজলামি নাকি। তো আবার ওই বাড়িতে আবার যায় এবং পীর সাহেবের কাছ থেকে আরেকটা তাবিজ নেয়, এবং ওই তাবিজটা অর্ধেক রাস্তা আসার পর দেখে যে মানে যেভাবে ওই কালো কাইতনটা বাঁধা ছিল ঠিক একইভাবে বাঁধা নাই, মানে বাধা আছে কিন্তু তাবিজটা নাই। তার মা খুব চমকে যায়, এবং এভাবে অনেকবারই তাবিজটা পরিয়ে দেওয়া যায়, এমন এমন অবস্থা যে তাবিজটা পুরো উধাও হয়ে যাচ্ছে তার শরীর থেকে গলা থেকে। বুঝা যাচ্ছিল যে কাহিনী কি, এবং একটা সময় তার বোনের অবস্থা যে ভয়াবহ হচ্ছে এটাও সবাই বুঝতে পারছিল। এর মধ্যে থেকে শ্বশুরের প্রেশার আসে যে আমরা বউকে উঠাই নিতে চাচ্ছি, যদি এরকম হয় আমরা একটা কবিরাজ নিয়ে আসবো। তো তারা একটা কবিরাজ নিয়ে আসে, এবং ওই কবিরাজ পানি পড়া দিয়ে মানে সবাইকে পানি পড়া দিয়ে একটা তাবিজ ওই ওনার বোনকে দেয়। পরের দিন সকালবেলা দেখা যায় ওই তাবিজটা টুকরো টুকরো হয়ে গেছে। তো ওনাদেরকে আবার কেউ ডাকে কবিরাজকে আনতে বলে, এবং শ্বশুর শাশুড়ি তার মামা শ্বশুর অনেকেই আসে। তার বোন মানে সাইদ ভাইয়ের বোন কবিরাজের সামনে বসে, কবিরাজ দোয়া পরে ফু দিলে সাথে সাথে জিজ্ঞেস করতে থাকে তোর এত বড় সাহস, তুই আমার তাবিজ ফাটাইছিস, তোর এত বড় ক্ষমতা, মানে সবার সামনেই বলছিল। এখন বলে কাট। তো তার বোন বলছে, তার বোনের ভেতর থেকে ওই জিনটা বলছে দে তুই আমার গলায় তাবিজ দেখ আমি কি করি, এবং সাথে সাথে তাবিজটা 2 ভাগে ভাগ হয়ে যায়। কবিরাজ বলেন আমার পক্ষে এই জিনিসটা ট্রিটমেন্ট করা সম্ভব না। এভাবে একে একে 23 জন কবিরাজ তারা দেখায়, হুজুরকেও দেখায়, পারে না। এবং কোনো একদিন শনিবার রাত 9টায় বলে রাখা ভালো যে এই 23 জন কবিরাজ দেখাতে এবং সমস্যা নিয়ে সাফার করতে করতে 6 মাস চলে যায়। এর মাঝে কখনোই রাতে গায়ে এসে চেঁচামেচি করতো, কখনো বাবা মাকে গালাগালি করতো, এবং যাকেই ধরতো তাকেই গালাগালি করতো, যেই তাকে ধরতো তার বোন তাকেই গালাগালি করতো। তো বোঝা গেল যে তার মানে সাইদ ভাইয়ের বোন পুরাই পজেসড, এবং একদিন সন্ধ্যার সময় ওর দম বন্ধ হয়ে যায় এবং বলতে থাকে যে ধূপের গন্ধ আমাকে বাঁচাও, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমি ধূপের গন্ধ সহ্য করতে পারি না, আমি বমি করে ফেলবো। সবাই দোয়া পড়তে থাকে, কোনো পরিবর্তন থাকে না। হঠাৎ করে ওই ডিসিশন হয় যে 23 নম্বর যে কবিরাজ ছিল তাকে আবারও ফোন দেওয়া হয়। ওই কবিরাজ ফোনের মধ্যেই একটা আমল দেয়, এবং সাথে সাথে তার বোন জ্ঞান হারায় ফেলে। স্বাভাবিক অবস্থায় একটু পরে ঘুম থেকে ওঠে, জ্ঞান ফেরে এবং বলে আমি বাইরে যাব। তো সবার সন্দেহ হয় যে বাইরে যাবে মানে কি, তো বলে যে আমি টয়লেটের দিকে যাব। তো যাই হোক, তিনি টয়লেটের দিকে যাওয়ার পথে তার মা এবং তার পাশের একটা ভাবি, সাইদ ভাইদের পাশের একটা ভাবি তাকে হেল্প করার জন্য যায়। হঠাৎ করে চিৎকার, বাথরুমের ভেতর থেকে তাকে কে জানি টান দিয়ে নিয়ে যাচ্ছে। তার বাবা মানে সাইদ ভাই নিজে তখন দৌড়ে যায়, এবং একসাথে 3 জন মিলে টানতে থাকে। বোঝা যাচ্ছে যে ওখান থেকে কেউ তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তো
তো ঘরে অনেক কষ্টে ছুটাই নিয়ে আসার পরে চিৎকার করতে থাকে এবং ওনার শরীরে একজন আসে। তো সাইদ ভাই প্রশ্ন করে, তুমি কি কাহিনী কি, এরকমভাবে কি আপনারা কি আমাকে বোনকে ছাড়েন, আপনি কে? তো এখান থেকে একটা উত্তর আসে যে আমি কালীর বাম হাতের বাহন। তো সবার মাথাটা চক্কর খায়, এখানে কেউ হিন্দু নাই কিন্তু সব মুসলমান। কি হচ্ছে সব, কি বলে? তো সকাল বিকাল দেখা যেত যে ওনার আমি একটু জিনিস ক্লিয়ার করি, সকাল বিকাল দেখা যেত যে ওনার বোনের শরীরে কেউ না কেউ আসতো, মানে ডিফারেন্ট টাইপের। ফর এক্সাম্পল মানে অ্যাটিটিউডগুলো এরকম ছিল যে হঠাৎ একবার জিন আসতো, কেউ এসে কাঁদতো, কেউ খেতে চাইতো, কেউ এসে ওনার বোনকে আশ্রাতো, কেউ হাসতো, এরকম করে নাকি 7 জন ছিল। আর একজন কথা বলতো, তারা বলতো যে তারা 7 ভাই। তো ঘটনায় যাই, এক সময় ওরা রেগে গিয়ে মানে সাইদ ভাই রেগে গিয়ে ওনার বোনের গালি চর মারে, বলে কি পাইছিস, আমার বোনকে মেরে ফেলবি নাকি, তোরা যা আমার বোন থেকে, নয়তো আমার শরীরে আয়। এই বলে 2টা চর মারে তার বোনকে খুব জোরে জোরে, এবং বলে যে পরিণাম খারাপ হবে। ওই মুহূর্তে থেকে তার বোনটা কিছুটা নর্মাল হলো। 1 সপ্তাহ পর আবারও একটা শনিবারে রাত 10টায় তার বোন টিভি দেখছিল, পাশে মা, আর ওই যে পাশের বাসার ভাবি, তার ভাবিও ছিল। হঠাৎ তার বোন ছিটকে গিয়ে 10 হাত ধরে পড়ে। চিৎকার শুনে দৌড়ে তার মা ঘরে আসে এবং দেখে ওনার বোনের পা ধরে টেনে কেউ বাইরে নিয়ে যাচ্ছে। তার বোন চিৎকার করছে, তার ভাবি, ওই পাশের বাসার ভাবি এবং তার মা ধরে টানছে, কিন্তু কিছুতেই ছুটানো যাচ্ছে না। দৌড়ে যে সাইদ ভাই দৌড়ে যে দেখে যে এরকম টানাটানি চলছে, তখন বলে যে তোমরা ছাড়ো, দেখি কোথায় কি নিয়ে যায়। এটা শোনার পরে তার বোনকে মাটি থেকে উপরে শূন্য উঠায় ফেলায়। কিছুক্ষণ পর শূন্য থেকে তার বোনকে ছেড়ে দেয় এবং দেখা যায় তার বোনের পায়ের মধ্যে রক্তের জমাট ভাতা 3টা ছাপ। বিছানায় শুয়ে দাঁড়াতেই হঠাৎ দেয়ালের সাথে তার বোন আছড়ে পড়ে, এই পাশ ওকে ধরে রাখা যাচ্ছে না। কাঁপুনি দিয়ে ওর বিছানায় চাদর খামচে ধরে 1 মিনিট চিৎকার করতে করতে একদিন ওই সময় রাতের বেলা একজন আসে। বুঝলাম যে উনি হচ্ছে সেই কালীর বাহন, বোঝা গেল। ওনাকে প্রশ্ন করলো, সাইডে প্রশ্ন করলো যে নরম হয়ে বললো যে আপনি কে, কি চান? তার বোনের ভেতর থেকে একটা স্বর আসে, আমি কালীর বাম হাতের বাহন। এই ঘটনা অনেক কিছুই দেখা যায় যে বলা যাচ্ছে না, কারণ আমাকে খুব কষ্টে মেমোরাইজ করতে হয়েছে এবং বিশাল স্টোরি, এবং সাইদ ভাইয়ের বিশাল স্টোরি। আমি কিন্তু তার নাম নেই, অরিজিনাল নাম না, এটা একটা ছদ্ম নাম। তো যাই হোক, বিয়ের দিনের পর থেকে একের পর এক কবিরাজ আসে। কেউ বলে কুফরি করেছে তার বোনকে, কেউ বলেছে তার বোনকে কেউ জাদুটনা করেছে, খারাপ অবস্থায় রাখবে, তার বোনকে বাঁচতে দেবে না, এই সেই বহু কিছু। তো এরকম একটা কবিরাজ আসার পর এরকম বিছানার ভিতর থেকে তাবিজও পাওয়া যায়, এবং সেই তাবিজটাকে বিয়ের দিন গায়ে হলুদ দেওয়া মাখা অবস্থায় আরবি লেখা অবস্থায় ছিল আর কি। অনেক কিছু চালান দেওয়া হয়, বোঝা গেল যে হয়তো কেউ কুফরি করেছে। সব সাফ করে বাড়ি বন্ধ করে দেয় কবিরাজ, তা তো সমস্যা যায় না। অনেকেই বলতে থাকে বাসাটা নাকি অভিশপ্ত। কখনো তার বোন নাকি স্বপ্নে দেখে কেউ ওকে ডাকছে। একজন হুজুর বলে ওকে ভালো খারাপ 2টো জিনিস ধরেছে, কেউ বাঁচাতে চায়, কেউ বিয়ে আটকে দিতে চায়। ওকে এক কাজ করো, আমার মাথা বন্ধ হয়ে গেছে, এখন বাসার সবাই খুবই অবস্থা খারাপ, তো এটাকে নর্মাল করো। তো যাই হোক, কালীর বাহন ওর গায়ে আসে এবং কাঁদতে কাঁদতে বলে ওকে আজ মেরে ফেলা হবে, কালী ওর গায়ে আসবে। তারা সবাই খুব আশ্চর্য হয়, কাহিনী কি হচ্ছে। তো ঘটনা তো ডিফারেন্ট টাইপের ঘটনা, এরকম কালীর বাহন, এগুলো কি আসলে। তো তাদের বলে যে 7টা মেয়ে লাগবে, এর মধ্যে 2 জন হিন্দু লাগবে, বাকি সব মুসলমান মেয়ে লাগবে, একটা ঘন্টা লাগবে, 2টা কৌটা লাগবে, সিঁদুর লাগবে, মোমবাতি লাগবে, আর অনেক কিছু জোগাড় করো। এগুলি থাকলেই নাকি কালীর বাহন তার বোনের শরীরে আসবে। একটা পর্যায়ে তার বোনের শরীরে রাতের বেলা কালীর বাহন আসে পর্যন্ত, এবং বলেছে কালীর বাহন, ওই কালীর বাহনের যে একটা আরেকজন অ্যাসিস্ট্যান্ট বা সাইগির, সে বলছে যে তার বোনকে তার মা বানিয়েছে, সন্তান বানিয়েছে। উনি ওর গায়ে যে জিন আসতে চায় ওকে সবসময় বাধা দিচ্ছে। তোমরা যদি সবসময় এরকম চেঁচামেচি করতে থাকো তাহলে আরও আসবে। তো তোমরা এই ঘটনাগুলো, তোমরা এই জিনিসগুলো যেগুলো আমি তোমাদেরকে বলেছি, তোমরা এগুলি কালেক্ট করলে কালী নিজে আসবেন এবং ওনার শরীরে আসার পরে হয়তো বা সেফ হতে পারে তোমার বোন। তো কাহিনী হতেছে তারা সবাই মিলে জিনিসগুলো কালেক্ট করতে যায়। তার বাবা যায় সিঁদুর আনতে, তিনি আর তার এক ভাই যায় হচ্ছে সাইদ ভাই, তার এক ভাই যায় হচ্ছে হিন্দু মেয়ে আনতে। এদিকে বাড়িতে তার বোন হাত পা ধরে টানাটানি করছে কন্টিনিউয়াস। এর মধ্যে ওই বাহন নাকি তার শরীরে আসে এবং চেষ্টা করে বাঁচাতে। তো মুসলমানদের ঘরে গেলে বলে যে ওরা বললো যে যে হিন্দুদের বাড়িতে যায়, হিন্দু বাড়িতে যে মেয়ে দরকার ছিল, তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা আসো আমাদের বাড়িতে। তখন বলে যে মুসলমানদের ঘরে আমাদের মা আসে কি করে, ওরা খারাপ জিন হতে পারে, আমরা যাব না।
তো তাদের পাশের এলাকার হিন্দু গ্রাম, ওরা আসবে না এবং সাফ বলে দিলে হতাশ হয়ে বেরোয়, কাচ্ছে। এমন সময় একটা ফোন আসে, বলছে যে তুই যে বাড়ি থেকে বেরোছিস ওখানে বাড়িতে আবার যা, ওরা আসবে অবশ্যই, তুই রাজি হয়ে যাবে, তুই যা। কালীর বাহন বলেছে নাকি রাজি হয়ে যাওয়ার কথা, তারা ওই বাড়িতে যায় এবং হতবাক, হ্যাঁ আসলেই তোরা রাজি হয়ে গেছে বাসা আসার জন্য, এবং তাদেরকে নিয়ে আসে। এবং বিপদের মধ্যে কি থেকে যে কি ঘটছিল এটা ওনারা কিছুই বুঝতে পারছিল না। ছোটবেলা থেকেই জিন ভূত এইসব দিনের চুলা তারা অতটা পাত্তা না দিলেও এবার মনে হয় ফল দিচ্ছে। এবং ওনারা আসলেই বাড়িতে যায় এবং ওই মেয়েগুলাকে নিয়ে আসে। একটা পর্যায়ে ওই মেয়েরা রাজিও হয়ে যায় এবং ওই ফোন অনুযায়ী। তো যাই হোক, তারা বাসায় আসে এবং ওই তার বোনকে একটা পবিত্র জায়গায় বসতে বলে এবং ওর শরীরে নাকি কালি আসবে এরকম কিছু, এবং সবাই ভিড় জমেছে তাকে দেখবে। এবং এমন অবস্থা যে লজ্জা ধরে রাখা যাচ্ছে না, তারা ওই বাড়িতে প্রচুর লোকজন, সবার সামনেই তার মন আসে বসে, এবং ওই দৃশ্য ভুলবার মতো না। এটা 2017 সালের ঘটনা, এবং এই ঘটনাটা আসলে এত বড় ঘটনা, আমি কিন্তু অনেক শর্টকাটলি পড়েছি। উনি কিন্তু আমাকে এভিডেন্স দিয়েছে, ওই যে কালি আসার ভিডিও দিয়েছে এবং ওনার বোন যে ছটফট করছে সেই ভিডিও দিয়েছে। আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না, এটা সত্য কথা, এটা সত্য ঘটনা। উনি যেসব শেকরের ছবি দিয়েছে, যে পয়সার ছবি দিয়েছে, যে কালির ভিডিও দিয়েছে, উনি যে তার বোনের শরীরে এসছে, এটার কিন্তু ভিডিও আমাদের কাছে আছে। আমি যদি ওনার কাছ থেকে পারমিশন পাই আমি অবশ্যই দিতে রাজি আছি। তো আমরা অনেকেই মেসেজ পাচ্ছি, অনেকের মেসেজ আসছে। তো আমরা ঘটনায় চলে যাই, কারণ আমরা একটা ঘটনাকে খণ্ডকালীন অবস্থায় রেখে এসেছি, সে ঘটনাটা এবার শেষ করার পালা। তো আমরা বলছিলাম যে সাইদ ভাই তার বোনের কন্ডিশনটা, তার বোনটা সেইবার মানে মাঠ উঠোনে আসে এবং সবার সামনে প্রিপেয়ার, তারপর এক এক করে অনেক আজব অজানা কথার উত্তর দেয়। সাইদ ভাই একটা প্রশ্ন করে ওকে যে কি কাহিনী, ওকে কি সংসার করতে দিবেন আপনারা? তখন কালীর উত্তর আসে না। ও তার সাইদ ভাই জিজ্ঞেস করে কেন? তোর বোনের এখন 18 বছর শেষ হয় নাই, 18 বছর হয় নাই, এর আগে অবধি আমরা তোমাকে শতকে সংসার করতে দিব না। আর যার সাথে বিয়ে দিছিস তোরা, তোর বাচ্চা হবে না কখনো। এর আগে ওই লোকের বিয়ে হয়েছিল। তো সবাই একজন একজনের দিকে তাকানো শুরু করে, কাহিনী কি বলে? এটা কিন্তু তার বোনের ভেতর থেকে কথাগুলো আসছে। সবার মাথায় আকাশ ভেঙে পড়ে, ফাইজলামি নাকি? খোঁজ নে, তুই খোঁজ নিয়ে দেখ। আমি যাওয়ার পর তোর বোনকে খবর, ওই ছেলেকে খবর দে, আনলে তারপরে খবর নিয়ে বুঝবি। ঠিক সেই পাওয়া গেল আসলেই সত্যি কথাই, লোকের আগে একবার বিয়ে ছিল, বাচ্চা হবে কিনা সেটা তো টেস্ট করা নেই, কিন্তু যেহেতু আগে একবার বিয়ে ছিল সেই লোকের কাছ থেকে তাকে ছাড়িয়ে না হয়। তো বলছে যে কালীর বাহনটাকে তারা, এই মেয়েটা আবার দাদা বলে ডাকতো। তো দাদাকে একটু খবর দেখ কি অবস্থা। স্বপ্নে ওই দাদা তাকে দেখাতো, সামনে আসতো না, দেখাতো যে সলিউশন দেওয়ার জন্য। এবং স্বপ্নে নাকি ওই কালীর বাহন তাকে প্রণাম করতো, দিদি কেমন আছে সে বলে, এবং সারাদিনের সকলের সব প্রশ্নের উত্তর নাকি দিত। এবং ওই দিন রাত্রেবেলা স্বপ্ন দেখলে পরের দিন সবাইকে সব বলে দিত। এরকম অবস্থায় একটা গরুর শিংয়ের মতো জিনিস, পৃথিবীর সবচেয়ে বড় উঁচু গাছের ডালের একটা যে শেকড়, সেখান থেকে নাকি আনা, এবং এটা নাকি তার বোনকে তারা ওই কালীর বাহন দেয়। এবং ওই বোন সকালবেলা উঠে সকলকেই ডাকে, বলে যে এতই যখন আমাকে পছন্দ করে কালীর বাহন, একটা টেস্ট করি, তোমরা কি বলো? আমি একটা মাছ খাবো, মাছ খাইতে খুব ইচ্ছা করছে, আমি দেখি কালীর বাহন আমাকে মাছ পাঠায় নাকি। তো এই টেস্ট করার জন্য রাতেরবেলা স্বপ্নেই বলে যে আমি মাছ খাবো। তো স্বপ্নেই নাকি বলে ঠিক আছে তোর বাসায় মাছ রেখে যাচ্ছি, তুই দেখিস। তো সকালবেলা ঘুম থেকে উঠে আবার মা মাছ রেখে গেছে, তুমি মাছ বাইর করো। সকালবেলা মানে ভোরবেলা 3টা-4টা বাজে, তোর মা বলে যে কোথায় মাছ রেখে গেছে? আশেপাশে সব দিকে চুলে, রান্নাঘরে বাতিল সব খুঁজতে থাকে, কিন্তু কোনো মাছ নাই কোথাও। তো বলে তো স্বপ্নে যেহেতু বলে গেছে মাছ তো বলে দিয়ে যাওয়ার কথা। পরে দরজা খোলে, রান্নাঘরের রান্নার বাইরের দরজা খোলে, ঢুকতেই দেখে উঠোনের যাওয়ার দরজা খুলতেই দেখে যে মাছ পড়ে আছে, এবং এক চিৎকার, কি ব্যাপার, কাহিনী কি? মাছ দিয়ে গেছে। এবং একটা পর্যায়ে এরকম হয় যে মানে আলাদিনের চিরাগের মতো যা চাচ্ছে তাই পাচ্ছে, স্বপ্নে সেটার আনসার পাচ্ছে। তো তার বোনকে ডিস্টার্বের মাঝেই কিছু কবিরাজ যখন বলল বাড়ির সমস্যা, এছাড়া কিছু জায়গাটা এদিক সেদিক হওয়ার কারণে এলাকার মানুষজন টাকা পয়সা পায় দেখে ট্রিটমেন্ট করাতে, ঋণগ্রস্ত হয়েতে এই বাড়িটাও তারা বিক্রি করে এবং পাশে আরেকটা নতুন জায়গা কিনে। এবং এই যে ঘটনাগুলো কিন্তু আগের বাড়ির ঘটনা। পরে নতুন বাড়িতে শিফট হওয়ার আগে এই বাড়িতে বন্যায় ডুবে যায়, পানির শুকনোর পরে তারা আবার ওইটা পার হয় আর কি। যাই হোক, ওই বাড়িতে তার বোনের স্বপ্নের ঘটনা চলছে এবং আসে। এরপরে তার বিবাহিত তিনি তার ব্যাপারে একটু ডিসক্রাইব করেছেন যে ভাই ঘটনা পাঠাচ্ছেন সাইদ ভাই, তিনি বিবাহিত এবং 2015-তে এঙ্গেজমেন্ট করে 2016-তে বিয়ে করা শেষ করে 2017-তে ছিল তার বোন, ওয়াইফ প্রেগনেন্ট ছিল। তো ওয়াইফ শুরুতে প্রেগনেন্ট থাকা অবস্থায় তার বাসার সবার এসব জিনিসগুলো দেখতো, ভয় পেত, কিন্তু কখনো বিশ্বাস করতো না। এবং তার বোনের প্রজেস থাকা অবস্থায়
মানে কালীর শরীরে আসার আগে মানে তার বন্ধুদের সাথে কোনো একটা রান্না করে একসাথে খাবে, পিকনিকের মতো আয়োজন করেছিল এবং মানে সাইদ ভাই সেখানে গিয়েছিল। তো তার ওয়াইফকে বলেছিল যে ঠিক আছে তোমার আমি আসলে আমার আস্তে আস্তে 12টা বাজবে, তুমি ঘুমিয়ে পড়ো। ও তো তার ওয়াইফ বলে ঠিক আছে জলদি আসো। তো রাতে 12:30টায় ঘরে আসার পরে তিনি কাপড় চোপড় চেঞ্জ করতে হঠাৎ করে দেখে তার বিছনা হাতে থেকে তার ওয়াইফ বিছানা থেকে নেমে এসে বলে তুমি রাতে দেরি করলে কেন? আমি বাড়িতে আর থাকবো না, এক মুহূর্ত থাকবো না, এই বলে এই তার ওয়াইফটা কোনো কিছু না নিয়ে দরজা খুলেই দৌড়। পেছনের মধ্যে তিনি দৌড়াচ্ছিল এবং গ্রামের আশেপাশের লোকজনও শুনে ফেলেছে তার চিৎকারের কথা, কিন্তু উনি কিছুতেই ধরে রাখতে পারছিল না তার ওয়াইফকে। দৌড়ে যে অর্ধেক মাঝপথে দৌড়ে গিয়ে তার ওয়াইফকে ধরে, কিন্তু ধরার এক পর্যায়ে বলে না আমি থাকবো না, আমাকে যেতে দাও, ওরা আমাকে ডাকছে। তো কারা ডাকছে? তার মানে কি ওনার ওয়াইফকেও পজেস্ট করলো এবং উনি শক্ত করে যে ধরে রেখেছিল ওনার হাতে কামড় দিয়ে আবার দৌড় দেয়। তো পাশের থেকে এক ভাবি দৌড়ে আসে, বলে যে কী হয়েছে ভাই? বলে ভাবি ওরা ধরেন, আমি বাসার লোকজনের ফোন দিই। তো বাসার লোকজনকে ফোন দিয়ে দিতে ওনার ওই ভাবিকেই কামড় দিয়ে ওনার ওয়াইফ আবার ধরে দেয়। তো ওনার ভাবিকে ওনার ফোনটা দিয়ে বলে যে আপনি বাসার লোকজনকে ফোন দেন, আমি ধরি। দূরে যে ধরে এবং একটা পর্যায়ে ওনাকে চট দিয়ে বলে কি এমন করছো কেন? বলেছে ওরা আমাকে ডাকছে, আমি চলে যাব। কে ডাকছে? কোথায় ডাকছে? বলছে বাড়িতে যাব। তো তিনি রাগ করে একটা চট্টর মারে, কিন্তু তারপরে ছটফট করতে থাকে। তো যাই হোক, পরবর্তী আসে তার বাবা মা আসে এবং ধরে নিয়ে তার বাসায় নিয়ে যায় এবং কাহিনী হচ্ছে তার বাসায় আসার পরে তার ভাবির বাড়ির লোকজন আসে এবং বলেছে যে কি এরকম অবস্থা, এরকম হলে তো আমরা মেয়ে রাখবো না। তার সম্বন্ধে আসে বলে যে আমার বোনের পেটে আমার বোনন্ত সত্তা, তোমরা কি শুরু করছো? খারাপ জিনের দৃষ্টি পড়ছে। এক হুজুর বলেছে নাকি যে ওই খারাপ জিন নাকি তার বোনের পেটের বাচ্চা খেয়ে ফেলতে চায়, এই জন্য তারা তার বোনকে নিয়ে যাবে, এখানে রাখবে না। কিছুদিন থাকার পর তার বোন আবার তাদের বাসায় আসে, কিন্তু বাড়ি চেঞ্জ করার পরে তার বাড়ি যেহেতু চেঞ্জ হচ্ছিল, তো ফিনান্সিয়াল কন্ডিশনও তেমন একটা ভালো ছিল না। তো তার শ্বশুর শাশুড়ি তার বউয়ের সাইদ ভাইয়ের বউয়ের বাবা মা তাকে নিয়ে চলে যায়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এরকম কন্ডিশন চলতে থাকে এবং আশেপাশের লোকজনও অনেক হেল্প নেওয়ার জন্য তার বোনের কাছে আসে এবং যেই হেল্পের জন্য ফোন নক করে, সেই হেল্পের জন্য তার বোন এক রাত সময় নেয়, পরের দিন সকালবেলা বলে দেয় এবং হুবহু যখন বলে দিচ্ছে এবং এটা যদি পালন করে তারা কিন্তু ওই জায়গা থেকে উপসর্গ থেকে বেঁচে আসতেছে, ঠিক হয়ে যাচ্ছে। এই জিনিসটা একদম অলমোস্ট লাইক আ স্টোরি। এটা আমি দেখেছি একদম পুরো একটা আলিফ লায়লার মতো ঘটনা এরকম আর কি। তো আলাদিনের চিরাগের মতো। তো যাই হোক, এরপরে যেসব কাজগুলা, যেসব ঘটনাগুলা, এলাকার লোকজন যেসব উপকার নিচ্ছিল, এরকমই চলতে থাকে। তো একটা সময় তার বোন ও তার ওয়াইফ আসে, সাইদ ভাইয়ের ওয়াইফ আসে, তার যেহেতু বাচ্চা হবে আর কি। তো ওই মুহূর্তে থাকা অবস্থায় তার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না। তো তার বোনকে এরকম বলে যে আমার তো ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না, তুই দেখ তো তার কালীর বাহন কিছু করতে পারে নাকি আমাদের জন্য। তো কালীর বাহন বলেছে প্রতিদিন নাকি ওই জায়গায় একটা বাক্স রেখে যাবে বাসায়, এবং বাসায় তারা একটা বাক্স পায়, বাক্সের ভিতরে নাকি 10 টাকা কয়েন, 5 টাকার কয়েন রাখলে একটা সময় বড় হবে, এবং এটা নাকি তার ভাইয়ের বাচ্চা যখন বড় হবে, তার ভাইয়ের বাচ্চা যখন 1 বছর, 3 বছর, 5, 7 বছর, 12 বছর হবে, তখনই নাকি খুলতে পারবে, এর মাঝে খুলতে পারবে না। যাকে তার ভাই যখন তার ওয়াইফ যখন একদম শেষ মুহূর্তে বাচ্চা ডেলিভারির সময় তার ভাইয়ের এক ফ্রেন্ড আসে এবং বলে যে ঠিক আছে আমার এক পরিচিত ক্লিনিক আছে, তোমরা এখানে আসো। এবং তার বোন টাকা নেই, তারপরেও কোথা থেকে জানি 2000 টাকা এনে দিয়েছিল যে তুমি যাও হাসপাতালে যাও, দেখো টাকা পয়সাটা কাজে লাগতে পারে। তো এই বাচ্চাটা আসার পর নাকি ঘরে সুখ শান্তি আসবে এবং বিপদও বাড়বে। তো যাই হোক, শেষ করার পরে তার এত টাকা হয় নাই, আরও ঝামেলা হয়েছে, সিজার হয়েছে, দেখে আরও টাকা পয়সা লেগেছিল, এবং সেটা তার ওয়াইফের শ্বশুর বাড়ি থেকে এই সব বহন করার পরে ওই কালীর বাহন নাকি বলেছিল যে বাচ্চাটাকে তাদের বাড়িতে একবার নামানোর জন্য, কিন্তু কিছুতেই সেটা নামাতে দিতে চাচ্ছিল না তার সম্বন্ধীরা। বলে না, বাচ্চাটাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাবো, এরকম কখনোই হবে না। তো তার বোন তার একটা স্বর্ণ তাকে দেয়, বলে যেটা বেচে তুমি 10,000 টাকা তার ভাইকে দাও, যেহেতু খরচ হয়েছে, এবং বাচ্চাটাকে তুমি এই বাসা হয়ে নিয়ে যাও। তো যাই হোক, 2000 ডিসেম্বর 19 তারিখে 18 তারিখে ব্যথা ওঠার পরে তাদের ডেলিভারি হয় এবং বাচ্চাটাকে তারা বাসায় নিয়ে আসে, এবং বাচ্চাটা নিয়ে আসার পর তার মাই তার বাচ্চাটাকে কোল থেকে নামায়। তো ওই কাহিনী হচ্ছে যে ওই দিন রাতেই ওই কালীর বাহন বালিশের নিচে একটা রুদ্রাক্ষ আর একটা কি কয়েন রেখে চলে যায়, বলে যে এটা তো কাজে লাগতে পারে, তার বোনকে বলে। এর মধ্যে আরও কিছু ঘটনা ঘটে, এগুলি আমি আর বলছি না, যেহেতু ঘটনা অনেক বড় হয়ে যাচ্ছে। তো শেষমেশ কোনো আলোর আর তারা দেখে যে তার বোন হঠাৎ করে একদিন বলে যে আমি একটা আলো দেখছি বাইরে, আলোটা ঘুরছে, কিন্তু কিছুতে সেটা দেখা যাচ্ছিল না। আমাদের সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং সামনের
বৃহস্পতিবারে ঠিক 10:07 আবারও আপনাদের সাথে আমরা হাজির হব ইউটিউবে লাইভ সম্প্রচারের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা ঘটনাটি শুনলেন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।